ঘাটে আরও নৌকা আছে, মাঝি আছে। এখানে থাকিতে ভালো লাগে না কুবেরের, বাড়ি ফিরিতেও ইচ্ছা হয় না। নদীর ধারে ধারে সে হাঁটিতে আরম্ভ করে, ভাঙিয়া পড়ার জন্য প্রস্তুত তীরের ফাটল ধরা অংশগুলির উপর দিয়া। চলিতে চলিতে এক সময় 10-12 হাত ডাঙা তাকে সঙ্গে করিয়া ধসিয়া পড়ে নিচে। শীতের পদ্মার জল যেখান হইতে হাত 15 পিছাইয়া গিয়াছে, মাটির একটা চাপড়াই বুঝি কোথায় ঘা দিয়া কুবেরকে অজ্ঞান করিয়া দেয়। মিনিট 10 পরে চেতনা হয় কুবেরের। প্রথমে কুবেরের মনে হয় এই বুঝি কপিলারই এক কৌতুক। তারপর কষ্টে উঠিয়া বসিয়া সে নিঝুম হইয়া থাকে। শেষবেলায় সূর্য যেন পদ্মাকেও নিঝুম করিয়া দিয়াছে। দূরের নৌকাগুলি এবং আরও দূরের স্টিমারটি যেন হইয়া গিয়াছে গতিহারা। বাতাসের জোর নাই। নদীর ছলাৎ ছলাৎ শব্দ যেন ক্লান্ত। নিজের এলোমেলো চিন্তাগুলিকে কুবের ভালো বুঝিতে পারে না। মাথার মধ্যে একটা ভোঁতা বেদনা টিপটিপ করিতেছে। মাথার বাঁ পাশটা দিয়া একটু রক্ত পড়িয়াছে। তাই বলিয়া কেবলই এখন মনে আসিতে থাকিবে কেন গণেশের সেই গান, পীড়িত করিয়া জইলাম মোলাম সই আলো সই। কার সঙ্গে পীড়িত করিয়া জ্বলিয়া মরিতেছে কুবের? কপিলার সঙ্গে। ভারী মেয়ে মানুষ কপিলা, তার সঙ্গে আবার পীড়িত। ছেলে মানুষ নাকি কুবের? পদ্মায় স্নান করিয়া কুবের বাড়ি ফিরিল। ভাত খাইতে বসিয়া হঠাৎ কুবের বলিল, চরডাঙ্গা যাবি লখা? যামু বাবা, যামু। কাইল বিয়ানে মেলা দিমু, আয়। এ ফন্দি মন্দ নয়। দোলের উৎসবে মামা বাড়ি যাইবে ছেলেরা। একা তো যাইতে পারিবে না তারা, কুবের তাই সঙ্গে যাইবে। কেহ টেরও পাইবে না কিসে কুবেরকে টানিয়াছে চরডাঙ্গাতে। মালা বলিল, অগা নিয়ে যাইব তো আমারেও নিয়ে চলো। কুবের বলে, না তরে নিমু না। যাবি না কইলে কেন? কুবের বাঁচিয়াছে। মালাকে লইয়া চরডাঙ্গা যাওয়া কি সহজ কথা? রাজি না হইয়া ভালোই করিয়াছে মালা। যাতায়াতের ডুলি ভাড়াটা কুবেরের বাঁচিয়া গেল। মালা এখন যাইতে চায়। ছেলেদের লইয়া কুবের যদি সত্য সত্যই যায় চরডাঙ্গা, তবে আর সে যাইবে না কেন? কুবের তার ইচ্ছা অনিচ্ছার কথা তুলিয়াছিল বলিয়াই না প্রথমটা সে রাজি হয় নাই। মালা স্বামীর তোষামোদ আরম্ভ করে। রাত্রে খানিক রাগারাগি কাদাকাটি করিতেও ছাড়ে না। কিন্তু কুবের অটল। যাইবে না বলিল কেন মালা? কুবের যখন তোষামোদ আরম্ভ করিয়াছিল বাহাদুরি করিয়া, তখন যাইতে অস্বীকার করিল কেন? মরিয়া গেলেও কুবের তো তাকে চরডাঙ্গায় লইবে না। কুবেরের গো মালা জানে না। কি ভাবিয়াছে সে কুবেরকে? রাত্রি থাকিতে উঠিয়া লখা ও চণ্ডীকে টানিয়া তুলিয়া কুবের রওনা হইয়া গেল। মালা কপাল কুটিয়া যাওয়ার জন্য কাঁদিতে লাগিল। কুবের ফিরিয়াও তাকাইল না। সকাল সকাল তাহারা পৌঁছিল চরডাঙ্গায়। হাঁটিতে হাঁটিতে ছেলে দুটোর পা ব্যথা হইয়া গিয়াছে। চণ্ডীকে মাঝে মাঝে কোলে করিয়া চলিতে হওয়ায় কুবেরের ধরিয়া গিয়াছে হাঁপ। শ্বশুরবাড়ির দাওয়ায় বসিয়া গামছা দিয়া সে ঘাম মুছিতে লাগিল। একটু পরে কপিলা একখানা পাখা আনিয়া দিল। কুবের খুশি হইয়া বলিল, আসস কিবা কপিলা? কিবা দেখো? কাহিল জান লাগে তরে? কাহিল হইছি। কুবের ব্যগ্রকণ্ঠে জিজ্ঞাসা করে, কেন রে কপিলা, অসুখ নি করছে তোর? মন্ডার অসুখ মাঝি, তোমার লাইগা ভাইবা ভাইবা কাহিল হইছি। বলিতে বলিতে আঁচলের আড়াল হইতে হাত বাহির করিয়া এক ভার চুন হলুদ কপিলা কুবেরের গায়ে ঢালিয়া দেয়। হাসিয়া গলিয়া পড়ে কপিলা। কুবের মূঢ়ের মতো চাহিয়া থাকে। আনন্দ অথবা দুঃখ কিসে তাহার রোমাঞ্চ হয় সে বুঝিতে পারে না। কেতুপুরে থাকিবার সময় এমনিভাবে হাসিত কপিলা। আকুর টাকুরে
শ্যামা দাসের বাড়িতে এ হাসির আভাসও কপিলার মুখে সে দেখিতে পায় নাই, পায় না, পায় নাই। কপিলার হাসির শব্দে বৈকুণ্ঠ বাহিরে আসে। লখা ও চণ্ডীকে সঙ্গে করিয়া কপিলা চলিয়া যায় ভিতরে। শ্যামাদাসের কাছে বৈকুণ্ঠ ময়না দ্বীপের কথা শুনিয়াছে। সে সেই কথা আরম্ভ করিল। কথায় কুবেরের মন ছিল না। সে অন্য মনে বৈকুণ্ঠের কথার জবাব দিয়া গেল। রং ও কাদা নিয়ে গ্রামে দোলের উৎসব চলিয়াছে। রঙের চেয়ে কাদার পরিমাণটাই এ পাড়ায় বেশি। চাষাভুষা জেলে মাঝির পাড়া এটা। এখানে রঙের বড় অনাটন। অনেক বেলায় কাদামাখা মূর্তিসমূহের একটা শোভাযাত্রা পাড়া হইতে গ্রাম প্রদক্ষিণ করিতে বাহির হইল। গাধার মতো ক্ষুদ্রাকায় একটা ঘোড়ার উপরে বিচিত্র সাজে দোলের রাজা অতি কষ্টে বসিয়া আছে। গলায় তাহার ছেঁড়া জুতোর মালা, গায়ে গোটা দশেক ছিন্ন ভিন্ন জামা। চারদিকে লড়বড় করিয়া ঝুলিতেছে অনেকগুলি ছেঁড়া ন্যাকড়া। সামনে দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রার লোকেরা কুবের, বৈকুণ্ঠ ও অধরকে কাদা মাখাইয়া দিয়া গেল। অধর ভিড়িয়া গেল দলে। তাথই নাচ, ছুটাছুটি হইচই। ডোবা পুকুরের পাক তুলিয়া যাকে খুশি ছুরিয়া মারা। আনন্দ বটে দোলের। খানিক ইতস্তত করিয়া লখা ও চণ্ডী অধরের সঙ্গে যোগ দিবার জন্য ছুটিয়া গেল। কুবেরের বারণ কানেও তুলিল না। দুপুরে খাইয়া উঠিয়া কুবের বলে, লখা চণ্ডী, ল মেলা করি, দিনে দিনে গায়ে ফিরুম। মালা বিস্মিত হইয়া বলিল, আজ ফিরে আইলা যে? মানছে থাকে তোর বাপের বাড়ি? পথ হাঁটিয়া লখা ও চণ্ডী আধমরা হইয়া গিয়াছিল। কুবেরও কম চান্ত হয় নাই। জিরাইয়া জিরাইয়া গ্রামে পৌঁছিতে তাহাদের সন্ধ্যা পার হইয়া গিয়াছিল। লখা ও চণ্ডী দুটি ভাত খাইয়া শুইয়া পড়িল। কপিলা চরডাঙ্গায় আসিয়াছে, তাদের মুখে এ খবর শুনিয়া মালা গম্ভীর হইয়া গেল। কুবেরকে আর সে কিছুই জিজ্ঞাসা করিল না। খোড়াপাটি টান করিবার চেষ্টাতেই বোধহয় একবার তাহার মুখখানা হইয়া গেল বিকৃত। কপিলা চলিয়া যাওয়ার পর হইতে নিজের পঙ্গুতা সম্বন্ধে মালা সচেতন হইয়া উঠিয়াছে। কুকরানো শীর্ণ পাটিকে সে মাঝে মাঝে সিধা করিবার চেষ্টা করে। দুহাতে মাঝে মাঝে পাটিকে ঘষিতে থাকে সজোরে। জন্ম হইতে অভ্যস্ত বিকলাঙ্গ এতকাল পরে মালাকে বিশেষভাবে কাতর করিয়াছে। বাড়ির দক্ষিণে খানিকটা ফাঁকা জমি ছিল। গভীর বিবাহের আগে ওখানে একখানা ঘর তুলিবার কথা ভাবিতেছিল কুবের। এতকাল সময় ছিল না। হোসেনের চালানি কারবারে এখন একটু মন্দা পড়িয়াছে। বাড়িতে থাকিবার সময় পায় কুবের। চরডাঙ্গা হইতে ফিরিবার পরদিন সে ঘর তুলিবার জন্য বাবুদের অনুমতি আনিতে গেল। কুবের কি জানিত অনুমতির জন্য মেজবাবুর কাছেই তাহাকে দরবার করিতে হইবে? নিচু হইয়া প্রণাম করিয়া জোরহাতে মেজবাবুর সামনে দাঁড়াইতে হইল কুবেরকে। করুণ কণ্ঠে জানাইতে হইল আবেদন। ঘর তুলিবে কুবের? মেজবাবু হাসিয়া কথা বলেন। ফরাসের সামনে মেঝেতে উবু হইয়া বসিবার অনুমতি কুবের পায়, কিন্তু যুক্তকর মুক্ত করিবার নিয়ম নাই। জেলেপাড়ার খবর জিজ্ঞাসা করে মেজবাবু। কে কেমন আছে, কার কেমন অবস্থা, কীরকম মাস পড়িতেছে এ বছর। জেলেপাড়ার ঘরে ঘরে একদিন মেজবাবুর যাতায়াত ছিল। শিক্ষা ও স্বাস্থ্যনীতির জ্ঞান বিতরণ করিয়া মাঝিদের জীবনগুলি উন্নততর করিবার ঝোঁকে তিনি আভিজাত্য ভুলিয়াছিলেন। আজ আর জেলেপাড়ার দিকে যাওয়ার সময় মেজবাবু পান না। মাঝিদের কারো সঙ্গে দেখা হইলে খবর জিজ্ঞাসা করেন। সকালে দুপুরে জেলেপাড়ার ভাঙা কুঠিরে গিয়া সময় যাপন করিবার সময় যে দুস্তর ব্যবধান মাঝিদের সঙ্গে মেজবাবু থাকিয়া গিয়াছিল, কোন মন্তে তাহা ঘুচিবার নয়। মাঝিরা বিব্রত সন্তুষ্ট হইয়া উঠিয়াছিল। ভালো করিবার খেয়ালে বড়লোক কবে গরিবের হৃদয় জয় করিতে পারিয়াছে? মেজবাবু তো হোসেন মিয়া নন। দুর্নীতি দারিদ্র অন্তহীন
সরলতার সঙ্গে নিচু স্তরের চালাকি, অবিশ্বাস ও সন্দেহের সঙ্গে একান্ত নির্ভয়, অন্ধ ধর্ম বিশ্বাসের সঙ্গে অধর্মকে অনায়াসে সহিয়া চলা, এসব যাদের জীবনে একাকার হইয়া আছে, পদ্মার বুকে নৌকা ভাসাইয়া যারা ভাবুক কবি, ডাঙায় যারা গরিব ছোট লোক, মেজবাবু কেন তাদের পাত্তা পাইবেন? ও কাজ হোসেন মিয়ার মতো মানুষের পক্ষে সম্ভব। মেজবাবুর চেয়ে বেশি টাকা রোজগার করিয়াও যার মাঝিত্ব খসিয়া যায় নাই। মালার কথা মেজবাবু জিজ্ঞাসা করিলেন। মালার পায়ের যে চিকিৎসা চলিতেছিল কি হইল তার? তারপর ফাঁকা জমিটুকুতে ঘর তুলিবার অনুমতি দিয়া কুবেরকে মেজবাবু বিদায় দিলেন। মালা আজও মুখ ভার করিয়াছিল, কিন্তু কৌতূহল দমন করা যায় না। কি কইল মাইজা কর্তা? কি কইব? তোর কথা জিগাইল। হ নাই তুইলা আবার তরে হাসপাতালে নিয়ে যাইব কইল গোপীর মা। গোয়ার সহজ কুবের, গো ধরিলে আর তো সে তাহা ছাড়িবে না। মেজবাবুর নৌকায় মালা যে আমিনবাড়ি গিয়াছিল, কতকাল সে কথা মনের মধ্যে পুষিয়া রাখিবে সেই জানে। হয়তো মালা যখন বুড়ি হইয়া যাইবে, বিকল পাটির মতো সর্বাঙ্গ ছিন্ন হইয়া আসিবে তাহার, তখনও কথা ভুলিবে না কুবের। কলহ করিয়া মালা কাঁদে, মৃত্যু কামনা করে নিজের, কিন্তু এ বিষয়ে কুবের কঠোর নির্মম। অন্য বিষয়ে মালার সঙ্গে তাহার ব্যবহার বদলায় না। পঙ্গু অসহায় স্ত্রীর জীবন তারই বক্ষের আশ্রয়ে আজও উতলিয়া ওঠে। আমিনবাড়ি যাওয়ার জন্য অলমান বদনে মালাকে সে পীড়ন করে। আজ রাত্রেই হয়তো কুবের মালাকে বুকে জড়াইয়া মিঠা মিঠা কথা বলিবে। পদ্মার ঠান্ডা বাতাসে জুড়াইয়া জুড়াইয়া কি যে মধুর হইয়া উঠিবে কুবেরের ব্যবহার। কাল হয়তো আবার সে কাঁদাইবে মালাকে মেজবাবুর কথা তুলিয়া। এমনি প্রকৃতি পদ্মা নদীর মাঝির। ভদ্রলোকের মতো একটানা সংকীর্ণতা নয়, বিরাট বিস্তারিত সংমিশ্রণ। ঘর তোলা শেষ হইতে দিন 10 সময় লাগিল। তারপর একদিন বঙ্কুর সঙ্গে বিবাহ হইয়া গেল গভীর। কপিলা আসিল বিবাহে। সে না আসিলে বিবাহের কাজ করিবে কে? মালা তো পঙ্গু। হলুদ মাখিতে মাখিতে হলদে হইয়া বিবাহ গেল গভীর। বরকনেকে কুবের পদ্মার নৌকায় তুলিয়া দিল। গোপী আবার ফিরিয়া আসিবে। হোসেন মিয়ার তাড়াতাড়ি নাই। বঙ্কু ও গোপী 2 মাস দেশে থাক, তাতে সে আপত্তি করিবে না। বিবাহের পরই কপিলার ফিরিয়া যাওয়ার কথা ছিল। কি ভাবিয়া সে রহিয়া গেল। কদিন পর শ্যামাদাস আসিয়া তাহাকে আকুর টাকুর লইয়া যাইবে। দিন 2 পরে কুবেরকে হোসেন মিয়ার একটা চালান আনিতে যাইতে হইল। মাইল 10 উজানে একটা গ্রামের ঘাটে নৌকা বাঁধিয়া সে পাট বোঝাই করিল নৌকায়। তারপর দেবীগঞ্জে আসিল অনেক রাত্রে। সকলে শ্রান্ত হইয়া পড়িয়াছিল। অত রাত্রে কেতুপুরে ফিরিতে রাজি হইল না। কুবেরের মন পড়িয়াছিল বাড়িতে। নদীর ধারে ধারে সে হাঁটিতে আরম্ভ করিল গ্রামের দিকে। নদীতে জেলে নৌকার আলোগুলি ইতস্তত সঞ্চারিত হইয়াছে। মাছ ধরিবার কামাই নাই পদ্মায়। চলিতে চলিতে কত কি ভাবে কুবের। কেতুপুরের ঘাটে পৌঁছাইয়া কুবেরের বুকের মধ্যে হঠাৎ কাঁপুনি ধরিয়া গেল। গলা শুকাইয়া গেল কুবেরের। স্পষ্ট সে দেখিতে পাইল সাদা কাপড় পরিয়া এত রাত্রে একটি রমণী ঘাটে দাঁড়াইয়া আছে। কোনো দিকে মানুষের সাড়া নাই। পদ্মার জল শুধু ছলাৎ ছলাৎ করিয়া আশ্রাইয়া ভাঙা তীরকে ভাঙিবার চেষ্টা করিতেছে। নদীর জোর বাতাসে সাদা কাপড় উড়িতেছে একাকিনী রমণীর। ভীত কর্কশ কণ্ঠে কুবের বলিল, কেডা খাড়াইয়া আছো গো, কেডা? নদীর দিকে মুখ করিয়া রমণী দাঁড়াইয়াছিল। কুবেরের গলার আওয়াজে চমকাইয়ে অস্ফুট শব্দ করিয়া উঠিল। তারপর ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করিল, কেডা? মাঝি আইলা? কুবের অবাক হইয়া বলিল, কপিলা, দুপুর রাইতে ঘাটে কি করস কপিলা? কপিলা কাছে আসিল, বলিল, ডরাইছিলাম মাঝি।
কপিলা কাঁদিতে কাঁদিতে বলিল, বড় বিপদ হইয়াছে আজ। আজ বিকালে হঠাৎ পুলিশ আসিয়া বাড়ি তল্লাশ করিয়াছে। কুবেরের ঢেকিঘরের পাটখড়ির বোঝার তলে প্রীতম মাঝির চুরি যাওয়া ঘটিটা পাওয়া গিয়াছে। বাড়ি ফিরিলেই চৌকিদার ধরিবে কুবেরকে। সন্ধ্যার পর চুপি চুপি কপিলা তাই ঘাটে আসিয়া বসিয়া আছে। কুবের ফিরিলেই সতর্ক করিয়া দিবে। কুবেরের মুখে কথা সরিল না। অনেকক্ষণ পরে সে বলিল, রাসুর কাম। সর্বনাশ করব কইছিল না রাসু? রাসুর কাম। কে জানে কি করিবে। বিপদে আপদে মুখ চাহিবার একজন আছে কুবেরের, তার কাছে গিয়া দাঁড়াইবে। ঘাটে হোসেনের নৌকা বাঁধা আছে দেখিয়া কুবের একটু আশ্বস্ত হইল। কপিলা চোখ মুছাইয়া দিল। কুবের বলিল, বাড়ি যা কপিলা, তুমি কি করবা? হোসেন মিয়ারে বৃত্তান্ত কই গিয়া, দেখি সাই কি কয়। আমি লগে যামো মাঝি? বাঁশের কঞ্চির মতো অবাধ্য কপিলা। কোনো মতেই কুবের তাহাকে বাড়ি পাঠাইতে পারিল না। কুবেরের সঙ্গে সে হোসেন মিয়ার বাড়ি গেল। হোসেনকে কিছু বলিতে হইল না, খবর সে আগেই শুনিয়াছে। লালসে দাড়ি মুঠা করিয়া ধরিয়া সে ভাবিতে ভাবিতে বলিল, ময়নাদ্বীপ যাবা কবির? চুরি আমি সামাল দিমু। আমি চুরি করি নাই মিয়া। তা কি হোসেন মিয়া জানে না? কিন্তু চোরাই মাল যখন বাহির হইয়াছে কুবেরের ঘরে, চোরকে সেখানে মাল রাখিয়া আসিতে কেহ যখন দেখে নাই, কে বিশ্বাস করিবে কুবেরের কথা? বাহিরের কেহ শত্রুতা করিয়া রাখিয়া যাইতে পারে এমন কোনো স্থানে মাল বাহির হয় নাই। একেবারে ঘরের মধ্যে লুকানো অবস্থায় মাল পাওয়া গিয়াছে। তাছাড়া গরিব নয় কুবের। বিবন্ন মুখে কুবের মাথা হেঁট করিয়া থাকে। ঘোমটার ভিতর হইতে সজল চোখে কপিলা তার দিকে তাকায়। একজন মনীষ তামাক সাজিয়ে দিয়া যায় হোসেনকে। তামাক টানিতে টানিতে হোসেন জিজ্ঞাসা করে, যাবা ময়নাদ্বীপে? ঘাড় নাড়িয়া কুবের সায় দেয়। চোখ বুজিয়া হোসেন ব্যবস্থার কথা বলিয়া চলে। আজ এই রাত্রেই রওনা হইয়া যাক কুবের। স্ত্রী পুত্রের জন্য ভাবনা নাই কুবেরের। হোসেন রহিল। পরে গোপী আর বঙ্কুর সঙ্গে ওদের সকলকে হোসেন ময়নাদ্বীপে পৌঁছাইয়া দিবে। কেন কাঁদে কেন কুবের? ময়নাদ্বীপ তো নিজের চোখে সে দেখিয়া আসিয়াছে। সেখানে গিয়া বাস করিতে হইবে বলিয়া কান্নার কি আছে? তামাক শেষ করিয়া হোসেন উঠিল। বাহিরে একটা ঘরে 7 জন মুসলমান মাঝি ঘুমাইয়াছিল। তাদের মধ্যে 5 জনকে সঙ্গে করিয়া সকলে নদীঘাটের দিকে চলিল। কুবের ও কপিলা চলিতে লাগিল সকলের পিছনে। কপিলা চুপি চুপি বলে, না গেলাম আজি, জেল খাটো। কুবের বলে, হোসেন মিয়া দ্বীপে আমারে নিবই কপিলা। একবার জেল খাইটা পার পামু, ফিরে আবার জেল খাটাইব। কপিলা আর কথা বলে না। ঘাটের খানিক তফাতে হোসেনের প্রকাণ্ড নৌকাটি নোঙর করা ছিল। একজন মাঝি ঘুমাইয়াছিল নৌকায়। তাকে ডাকিয়া তুলিলে সে নৌকা তীরে ভিড়াইল। কুবের নীরবে নৌকায় উঠিয়া গেল। সঙ্গে গেল কপিলা। সইয়ের মধ্যে গিয়া সে বসিল। কুবেরকে ডাকিয়া বলিল, আমারে নিবা মাঝি লগে? কপিলা চলুক সঙ্গে। একা অত দূরে কুবের পাড়ি দিতে পারিবে না। সমাপ্ত।